নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবস্মিতা। শুরুতে একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। আমরা যেরকম দেখতে পাচ্ছি, আজও দক্ষিণে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি, মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনায় 2-1 পশলা ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি এবং ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে নিম্নচাপের জেরেই এই বৃষ্টি। তবে আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার কথাও ইতিমধ্যে জানানো হয়েছে। আজও দক্ষিণে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি। আচ্ছা, এই মুহূর্তে পাতিপুকুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পাতিপুকুরে জল জমে গেছে, আন্ডারপাসের যে জল আমরা আগে একবার দেখিয়েছিলেন তখন বাস ডুবে গেছিল সেখানে। আজকের যে ছবি, পাতিপুকুরে আন্ডারপাসে জল জমে গেছে, বিভিন্ন জায়গায় জল জমার ছবি, অর্থাৎ যানজটের ছবি ধরা পড়েছে। স্বাভাবিকভাবেই যানবাহন চলাচলে ব্যাহত হয়েছে। পাতিপুকুরের পর এবার দেখবো আমরা নিউ টাউনের ছবি, সেখানেও জল জমে গেছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হওয়ার কথা রয়েছে এবং এটা নিউ টাউনের ছবি দেখতে পাচ্ছেন, সেখানেও জল জমে গেছে রাস্তায়। স্বাভাবিকভাবেই সমস্যা হচ্ছে নিত্যযাত্রীরা যারা রয়েছে তাদের সমস্যা হচ্ছে। এবার একটু অফিস পাড়ার ছবি দেখাবো, সেক্টর 5 এর ছবি। কি পরিমাণে জল জমেছে সেক্টর 5 এ সেই ছবি ধরা পড়েছে এবং আজকের যে বৃষ্টি, সেই বৃষ্টিতেই এই জল যন্ত্রণা। স্বাভাবিকভাবেই অফিস যাত্রীরা যারা রয়েছে তারা সমস্যার মধ্যে রয়েছেন। কার্যত নাজেহাল অবস্থা। আমার ক্যামেরা পার্সন বিভাসদাকে বলবো যে সেই ছবিটা দেখাতে, যে কার্যত সল্টলেক সেক্টর 5 এর রাস্তাগুলো জলপথ হয়ে গেছে। এক একটি গাড়ি আসছে স্লথ গতিতে এবং যখন গাড়ি আসছে তখন সেই জলের ঢেউ দেখে বোঝা যাচ্ছে না যে এটা রাস্তা নাকি কোনো জলপথ। আমরা রয়েছি কলেজ মোড় থেকে যে রাস্তাটা চলে আসছে একেবারে ঝিলপাড়ের দিকে, সেই রাস্তায় যেমন রয়েছি কলেজ মোড় থেকে শুরু করে একেবারে সেক্টর 5 এর বেশ কিছু রাস্তাতে এখন কার্যত জলমগ্ন এবং জলপথ হয়ে গেছে এবং সেই রাস্তায় কার্যত বোঝা যাচ্ছে না যে কোথাও কোনো খানাখন্দ রয়েছে কিনা। আর এই যে অফিস যে রয়েছে সল্টলেক সেক্টর 5 এর বিভিন্ন জায়গায়, সেই অফিস যাত্রী যারা তারা কার্যত নাজেহাল হচ্ছেন। একেবারে ভিজে পুড়ে কার্যত অফিসে আসতে হচ্ছে এবং এই যে সেক্টর 5 এর যে রাস্তাগুলো কার্যত আমরা দেখছি যে যখনই গাড়ি আসছে তখন কার্যত যে ঢেউ উঠছে জলের, সেই রাস্তাতে সেই জলের ঢেউ দেখে বোঝা যাচ্ছে না যে এই জলের ঢেউ আদপেও কোনো রাস্তা নাকি এটা একটা জলপথ। এবং এই যে বৃষ্টি, এই বৃষ্টি চলবে এবং উত্তর 24 পরগনা, যেহেতু সল্টলেক উত্তর 24 পরগনার মধ্যে, এই সল্টলেকে উত্তর 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্টর 5 এর ছবি দেখলাম, যেখানে যান চলাচল ব্যাহত হয়েছে, যানজটের সৃষ্টি হচ্ছে। সেরকমই ধর্মতলার ছবিটা দেখতে পাচ্ছেন। অতিরিক্ত বৃষ্টির জেরে যানবাহন চলাচল ব্যাহত হয়, স্লথ গতিতে এগোচ্ছে যানবাহন এবং সে জায়গায় অফিস যাত্রীরা যারা রয়েছেন, অর্থাৎ নিত্যযাত্রীরা যারা রয়েছেন তারা সমস্যার মধ্যে রয়েছেন। সরাসরি একবার সেই ছবি দেখবো। ধর্মতলা থেকে আমাদের প্রতিনিধি অর্পিতা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। অর্পিতা, বৃষ্টির ফলে স্বাভাবিকভাবেই যানবাহনের গতি স্লথ হয়েছে, সমস্যার মধ্যে রয়েছেন নিত্যযাত্রীরা, কি ছবি? আর দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল থেকেই বৃষ্টি যেভাবে অঝরে পড়ছে তাতে এখনো অবধি যথেষ্ট জোরেই বৃষ্টি পড়ছে। আমি রয়েছি ধর্মতলা চত্বরে, একবার তোমাকে চিত্রটা দেখাবো। পরপর বাস আসছে এবং বাসের এরা যাত্রীরা তারা এখানে ভিড় জমিয়েছে। আমি একবার এই চিত্রটা একবার দেখানোর চেষ্টা করব। কতক্ষণ ধরে আপনারা দাঁড়িয়ে রয়েছেন এখানে? বৃষ্টিতে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? 15-20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। কতটা অসুবিধা হচ্ছে? একটু অসুবিধা হবেই, এখন বাসে বৃষ্টির জন্য তো বাস পাওয়াও যাচ্ছে না ঠিক মতন, তাই আমি একটুখানি আরো কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এখানে দেখছি অনেকেই এখানে বাস যাত্রীরা এখানে দাঁড়িয়ে রয়েছেন। দাদা, এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? আমি প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। বাস নেই? বাস নেই। এসি 12 ধরে যাব তো বাসই পাচ্ছি না। ডিউটিতে এসেছিলাম কাউন্সিল হাউসে, তারপর থেকে বাস পাওয়া যাচ্ছে না। এই যে বৃষ্টিতে একটা দুর্ভোগের শিকার হচ্ছেন, কতটা সমস্যার পড়তে হচ্ছে? এটা বিশাল সমস্যা একটা, ঠিক আছে। এই সারাদিনই বৃষ্টি পড়ছে, ডিউটিতে আসার সময় বৃষ্টি, হ্যাঁ যাওয়ার সময় বৃষ্টি, প্রচণ্ড হ্যারাসমেন্ট হতে হচ্ছে। আমি এখানে দেখতে পাচ্ছি আরো এখানে অনেকে দাঁড়িয়ে রয়েছেন যারা দীর্ঘক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন। দাদা, এখানে কতক্ষণ দাঁড়িয়ে আছেন? না বৃষ্টির জন্য কতক্ষণ দাঁড়িয়ে আছেন? না, এই মুহূর্তে এলাম আমি। আচ্ছা, এখানে কতটা অসুবিধা হচ্ছে সাধারণ যাত্রীদের সাথে? কতটা অসুবিধা হচ্ছে? আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আরো অনেক মহিলারা রয়েছেন। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন আপনারা? 15-20 মিনিট হবে। আচ্ছা, এই বৃষ্টিতে কতটা দুর্ভোগের শিকার হচ্ছে? অনেকটাই, পুরো তো ভিজে গেছি, মানে গায়ে জল বসে যাচ্ছে। আর এখান থেকে আরেক জায়গায় যাবো, আর যাওয়ার অনুভাবনা হচ্ছে না, কি করব, ভিজে গেছি বাড়ি। বাস পাচ্ছেন? বাস পাচ্ছেন না, এখনো পাচ্ছি না বাস। বৃষ্টির জন্য কি অনেকটা দেরিতে আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে
যানজট রয়েছে চারিদিকে, দেরিতে আসছে। দেরিতে আসছে। আপনাকে একটু জিজ্ঞাসা করার চেষ্টা করবো, কতক্ষণ দাঁড়িয়ে আছে? হ্যাঁ, আধা ঘন্টা দাঁড়িয়ে আছি। এই বৃষ্টি পড়ছে, তার মধ্যে যাতায়াত করতে কতটা সমস্যা হচ্ছে? খুবই সমস্যা হচ্ছে। কতক্ষণ এখানে বাসের জন্য কতক্ষণ ধরে লাইন দিয়েছে? লাইন দিয়েছি, আধা ঘন্টা হচ্ছে, আধা ঘন্টা। এখনো বাস পায়নি? না না না। বোঝা যাচ্ছে এখানে পরপর, এখানে তোমাকে একবার সেই চিত্রটা দেখাবো, এখানে অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছেন যারা বাসের জন্য, কিন্তু এখনো অবধি তারা বাস পাননি, কারণ যেভাবে অঝরে বৃষ্টি পড়ছে তাতে সাধারণ মানুষের যথেষ্ট দুর্ভোগের তারা। আমি একটু জিজ্ঞাসা করবো, কতক্ষণ দাঁড়িয়ে আছো তোমরা? কতক্ষণ আছো দাঁড়িয়ে? আরে এই 10-15 মিনিট হলো। কতটা অসুবিধা হচ্ছে? কোথায় যাবে তোমরা? আমরা যাবো বাসনি। আচ্ছা, বাস তো না? না, বাস পেয়ে যাচ্ছে না বাসনি থেকে। বোঝা যাচ্ছে যে এখানে এতটাই বৃষ্টি হচ্ছে। আমি একবার সেই বৃষ্টির একবার চিত্রটা একবার দেখাবো। এই মুহূর্তে ধর্মতলা চত্বরে তুমি দেখো অঝরে বৃষ্টি হচ্ছে যথেষ্ট ভাবে, এখানে রোদের কোনো লেশ মাত্র নেই, অর্থাৎ রোদ বা কিছুই নেই, একেবারে বৃষ্টি হচ্ছে চারিদিকে অঝরে বৃষ্টি। তার মধ্যে সাধারণ যারা যাত্রী, যারা নিত্যযাত্রী, তারা যথেষ্ট ভাবে দুর্ভোগের শিকার হচ্ছে এবং ট্রাফিক যথেষ্ট স্লো রয়েছে। একেবারে ধন্যবাদ অর্পিতা। আমরা ধর্মতলার ছবিটা দেখলাম এবং সেখানকার মানুষজনের সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি। স্বাভাবিকভাবেই প্রত্যেকে দুর্ভোগের মধ্যেই রয়েছেন, কারণ নিত্যযাত্রীরা তারা সমস্যায়। এবার একটু হুগলির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানেও সেই মুষলধারে বৃষ্টি এবং যানজটের একটা সমস্যা তো সব জায়গাতেই রয়েছে, কারণ একটু বৃষ্টিতেই জল জমে যায় বিভিন্ন জায়গায়। তার ফলে নিত্যযাত্রীরা যারা রয়েছেন তারা যাতায়াত করতে পারছেন না, অফিস যেতে পারছেন না, বাস পাচ্ছেন না বিভিন্ন জায়গায়। হুগলির পর এবার পশ্চিম মেদিনীপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পশ্চিম মেদিনীপুরেও সেই বৃষ্টির ছবি, তবে আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার কথাও রয়েছে এবং সে বিষয়ে আপনাদেরকে আমরা আরো আপডেট দেবো, আমাদের প্রতিনিধির সঙ্গেও কথা বলবো। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের ছবি আপনারা দেখছেন। শক্তি হারাচ্ছে গভীর নিম্নচাপ। নিম্নচাপ শক্তি হারিয়ে ছত্তিশগড়ে ঢুকেছে। দক্ষিণবঙ্গে সকাল থেকে বৃষ্টি বেড়েছে, বেলা বাড়লে কলকাতায় বৃষ্টির পরিমাণ কমবে বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আরো আপডেট আমরা অবশ্যই জানাবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, আর কি আপডেট পাচ্ছ আবহাওয়া দপ্তর সূত্রে, কি জানতে পারছো? বিশ্বজিতের সঙ্গে আরো একবার কথা বলবো। বিশ্বজিৎ, ঠিক কি আপডেট পাচ্ছ আবহাওয়া সম্পর্কিত? দেখো, উত্তর ওড়িশাতে ছিল যে গভীর নিম্নচাপ, সেই গভীর নিম্নচাপ ক্রমশ ছত্তিশগড়ের দিকে এগোচ্ছে এবং এটি ক্রমশ শক্তি হারাবে। অন্যদিকে যে মৌসুমী অক্ষরেখা ছিল, যেটা ওড়িশার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ছিল, সেই মৌসুমী অক্ষরেখা ক্রমশ উত্তরের দিকে সরছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের উপর দিয়ে এখন অবস্থান রয়েছে। এটি ক্রমশ উত্তরের দিকে সরবে এবং এর প্রভাবে সেই নিম্নচাপের প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই মুহূর্তে রয়েছে দক্ষিণবঙ্গের উপর, এবং যেহেতু মৌসুমী অক্ষরেখার অবস্থান করছে, মৌসুমী অক্ষরেখা পরিবর্তন করছে স্থান, তার প্রভাবে এই বৃষ্টি হচ্ছে এবং আজ সারাদিনই মেঘলা আকাশ থাকবে এবং দফায় দফায় বৃষ্টি হবে। তবে যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যে নিবিড় বৃষ্টি হচ্ছিল, সেই নিবিড় বৃষ্টি আর 1 ঘন্টা পর কিছুটা কমে যাবে। তবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি সহ নদিয়া, পূর্ব বর্ধমানে বেশ কয়েক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে এবং পরিস্থিতির উন্নতি হবে। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা জানলাম আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে এবং বেলা বাড়লেই বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে, সেরকমই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। একবার আলিপুরের ছবিটা আপনাদের সামনে সরাসরি দেখাবো। আমার সঙ্গে আমার প্রতিনিধি প্রচেতা এই মুহূর্তে রয়েছে। প্রচেতা, কি ছবি আলিপুরের? দেখো, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বেশ কিছুক্ষণ আগে, যার ফলে কিন্তু খুবই অসুবিধায় পড়েছিলেন সাধারণ মানুষ, কারণ আজ একেবারেই কাজের দিন, সপ্তাহের দ্বিতীয় দিন। সুতরাং সকাল থেকে যেভাবেই আকাশের মুখ ভার হয়ে রয়েছে, তাতে যথেষ্ট সমস্যায় পড়ছেন তারা। মাঝে মাঝেই গাড়ির গতি যথেষ্ট স্লথ হয়ে যাচ্ছে এবং যান চলাচল তাতে সমস্যা হচ্ছে বিভিন্ন জায়গাতে। একেবারে প্রচেতা, ঠিক তুমি যে কথাটা বললে যে যান চলাচলে যথেষ্টই সমস্যা হচ্ছে, যান চলাচল ব্যাহত হচ্ছে, একটু যদি সাধারণ মানুষের সঙ্গে কথা বলা যায় প্রচেতা, তারা কতটা সমস্যার মধ্যে রয়েছেন? একেবারেই দেখো, আমি চেষ্টা করবো সাধারণ মানুষের সঙ্গে কথা বলার। আমি দেখছি এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটুখানি আমি কথা বলার চেষ্টা করব। এখানে রয়েছেন বেশ অনেকেই। একবার আমি আমার ক্যামেরা পার্সন বিপুলদাকে বলবো যে একজন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন, দেখতে পাচ্ছি আমি, তিনি বাস ধরার জন্য হয়তো দাঁড়িয়ে রয়েছেন। দাদা, আপনি
বাস পাচ্ছেন? বৃষ্টির মধ্যে কি সমস্যা হচ্ছে? একটু সমস্যা হচ্ছে, কিন্তু এখানে তো এখন বাস আসছেই না, কম। তুমি শুনলে বেশ সমস্যাতেই পড়ছেন, তারা বাস পাচ্ছেন না। আপনি কি বাসের জন্য? হ্যাঁ, দেখো এখানে যানজটের সমস্যা তো রয়েইছে, গাড়ির গতি যথেষ্ট স্লথ রয়েছে এবং সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, যার ফলে বেশ কিছুটা সমস্যার মুখে পড়ছেন সাধারণ একদম। মানুষ। এবং যেহেতু এই বৃষ্টি একদম রোজিত, আমরা সেই ছবিটাও দেখতে পেলাম এবং তুমিও কথা বলে বেশ কয়েকজনের সঙ্গে, তারাও বাস পেতে তাদের একটা সমস্যা হচ্ছে এই বৃষ্টির জন্য। এবার একটু রাজ্য রাজনীতির দিকে খবর রাখতেই হচ্ছে, ত্রিপুরার দিকে নজর রাখবো, কারণ ত্রিপুরা সংঘাত এবার আদালতের পথে। 22শে সেপ্টেম্বর ত্রিপুরায় তৃণমূলের মিছিলের দিন ধার্য, পরপর দুদিন বাতিলের পর 22শে সেপ্টেম্বর দিন ধার্য করা হয়। আবিরের কাছ থেকে আরো বিস্তারিত জানবো। আবির, দেখো 15 তারিখে যে মিছিল হওয়ার কথা ছিল, সেই মিছিলের অনুমতি দেয়নি হচ্ছে পুলিশের তরফ থেকে, এবং তারা জানাচ্ছিল যে 15 তারিখ যেখানে নিয়ে মিছিল হবে সেখানে অপর একটি রাজনৈতিক দল আগে থেকে অনুমতি নিয়ে রেখেছে। তো পরিবর্তে 16 তারিখে মিছিলের জন্য আবেদন জানায়, সেই 16 তারিখের মিছিলের যে রুট সহ সেই আবেদনও নাকচ করে দিয়েছে হচ্ছে পুলিশ। 22 তারিখে তৃণমূল কংগ্রেস মিছিল করতে চায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেই মর্মে চিঠি আজকে সকালেই পাঠানো হয়েছে। তৃণমূল কংগ্রেস আশঙ্কা করছে যে 22 তারিখের মিছিলও ঠেকানোর জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকেই মিছিলের অনুমতি না দেওয়া হতে পারে। সে কারণে যে তৃণমূলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদি 22 তারিখের মিছিলের অনুমতি না দেওয়া হয় তাহলে তার আদালতে দ্বারস্থ হবে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব যারা রয়েছেন তারা এই বিষয় নিয়ে বৈঠক শুরু করেছেন এবং সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে গেছে। ফলে এই মিছিল নিয়ে যে চর্চা যেটা শুরু হয়েছিল সেটা আদালত পর্যন্ত বাড়াবে। ধন্যবাদ আবির। ত্রিপুরায় গন্ডগোল করাই তৃণমূলের লক্ষ্য, তাই কোভিড পরিস্থিতিতে বিধি মেনে ব্যবস্থা নিয়েছে ত্রিপুরা সরকার। ত্রিপুরায় অভিষেকের মিছিলের অনুমতি না দেওয়ার প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। ওরা যখন এ রাজ্যে ভোটের আগে দলে দলে এসেছিলেন তখন কোভিড কম ছিল, পাল্টা তোপ ফিরহাদ হাকিমের। এখন কোভিড সিচুয়েশন আছে, লকডাউন চলছে, কোনো রকম গ্যাদারিং হবে না। এখানে নির্বাচন হচ্ছে, তার জন্য নির্বাচন কমিশন কোর্ট বলেই দিয়েছে কতজন আনতে হবে, তার বেশি লোক হবেই না। তো এই সময় সভা সমিতি করার এখানে কাউকে করতে দিচ্ছে না, ওরা ত্রিপুরায় করতে যাচ্ছে। এর উদ্দেশ্যটা কি আছে? গন্ডগোল করা। তো সেখানকার সরকার আইন কানুন মানে তারা সে অনুযায়ী ব্যবস্থা করেছে। যখন ভোট হয়েছিল, যখন ওনাদের নেতারা সবাই দলে দলে এসছিলেন, বড় ভাই, মেজ ভাই, ছোট ভাই, তখন কি করোনা কম ছিল? আগরতলাতেও আমরা বিরোধী শক্তি হয়ে উঠেছি। এরপরে দেখা যাবে যে ওখানে আমরাই গভর্নমেন্ট ফর্ম করব। যত তুমি মারবে তত আমি এগোবো। অত্যাচারীদের পাশে মানুষ থাকে না, যারা অত্যাচারিত হয় তাদের পাশে মানুষ থাকে। তাই আমাদের ইডি সিবিআই করতে আমাদের ভোট পার্সেন্টেজ বেড়ে গেছে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পদত্যাগ। সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, কেন তিনি পদত্যাগ করলেন? দেখো, মূলত তার পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন এবং তিনি অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে কিশোর দত্ত তিনি পদত্যাগ করেছেন। আজই সেই পদত্যাগ পত্র রাজ্যপাল জগদীপ ধনখড়কে পাঠিয়েছেন, পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্যের আইন মন্ত্রীকেও সেই পদত্যাগ পত্র পাঠিয়েছেন। মুখ্য সচিব এবং রাজ্যের আইন মন্ত্রীকে পদত্যাগ পাঠানোর পর রাজ্যের নবান্নের তরফে সেই পদত্যাগ পত্রের কপি রাজভবনে পাঠানো হয় এবং ইতিমধ্যে রাজ্যপাল জগদীপ ধনখড় সেই পদত্যাগ পত্র গ্রহণ করেছেন এবং পরবর্তী অ্যাডভোকেট জেনারেল কে হবে সেই বিষয়ে আজই নিয়োগ করবে রাজ্য, অন্তত তেমনটাই সূত্র মারফত খবর। এবং সেক্ষেত্রে যে রীতি রয়েছে, অর্থাৎ রাজ্যপালের সঙ্গে আলোচনাক্রমে নতুন অ্যাডভোকেট জেনারেল নিয়োগ এবং সেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নতুন অ্যাডভোকেট জেনারেল আজই নিয়োগ করতে চলেছে রাজ্য, অন্তত তেমনটাই সূত্রের খবর। সব মিলিয়ে অ্যাডভোকেট জেনারেল হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন, পদত্যাগ পত্রে সেই তার জন্য তিনি উল্লেখ করেছেন প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং তিনি বলেছেন রাজ্যের হয়ে। ধন্যবাদ সোমরাজ। জগদ্দলে ফের বোমাবাজির অভিযোগ। অর্জুন সিং এর বাড়ির পিছনে বোমা ছোড়ার অভিযোগ উঠে এসেছে। 9 সেপ্টেম্বরও অর্জুনের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় এবং 9 সেপ্টেম্বরের বোমাবাজির তদন্তভার নিয়েছে এনআইএ, তারপরেও ফের বোমাবাজির অভিযোগ। এ বিষয়ে কথা বলবো, অরুণ আমাদের সঙ্গে রয়েছে। অরুণ, কি তথ্য আর পাচ্ছ বিষয়?
হ্যাঁ দেখো, ঘটনাস্থলে আজকে সকালবেলা যখন বোমা পড়ে তারপর ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার করা যায়নি কাউকে। এর আগের দিন যখন ঘটনা ঘটেছিল তখন কিন্তু একজন নাবালক সহ দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ, কিন্তু আজকের ঘটনায় কাউকে গ্রেপ্তার করে বেড়ায়নি। সাংসদের বাড়ির চতুর্দিক কিন্তু সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও আজকে বোমাবাজি ঘটনায় এলাকার মানুষের নিশ্চিন্তে পুলিশের বিরুদ্ধে একটা প্রশ্ন চিহ্ন ছুড়ে দিয়েছে অর্জুন পুত্র ববন সিং। তিনি পরিষ্কার বলেছেন এত ক্যামেরা লাগিয়ে বা এত কিছু করেও যখন ধরা যাচ্ছে না, কিভাবে মারছে, এটা হচ্ছে বড় প্রশ্ন। বেশ, ধন্যবাদ অরুণ। পবন সিং তিনি কি বলেছেন শোনাবো। जो पुलिस प्रशासन एक होता है लॉ एंड ऑर्डर मेंटेन करने के लिए, जो विश्वास होता है पब्लिक का पुलिस प्रशासन के ऊपर, वो दिन पे दिन खत्म होते जा रहा है, क्योंकि लोग भी देख रहे हैं कि पुलिस प्रशासन का क्या रोल है। हम और आप कुछ भी बोल दे, लेकिन पब्लिक तो देख रही है, पब्लिक के सामने ही ये सब घटनाएं हो रही है। तो ऐसे अगर होते रहेगा तो पुलिस प्रशासन सिर्फ नाम का पुलिस प्रशासन रह जाएगा। एवरीडे किछु ना किछु হচ্ছেই আমার এখানে বাড়ির সামনে। তো আমি ফাইনালি আমি একটা আমার ট্রাস্ট আছে কি সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে কিছু ভালো কাজ হতে পারবে। আজকে কোনো বোমাবাজি হয়নি, আজকে অর্জুন সিং এর গচ্ছিত রাখা বোম ব্লাস্ট হয়েছে। অর্জুন যে কত বড় ক্রিমিনাল আজকে সেটা বাংলার মানুষের কাছে এক্সপোজ হয়ে গেছে। পুলিশ তদন্ত করছে, সিসি ক্যামেরা ফুটেজে সব বেরোবে, আর ও নিজে এটা করছে যাতে ওর সিকিউরিটি কেন্দ্রীয় সরকার বাড়ায়। এটার জন্যই ওর এই প্রচেষ্টা, কারণ সারা ব্যারাকপুরের কোথাও বোমাবাজি নেই, সারা ভাটপাড়ার কোথাও বোমাবাজি নেই, শুধু বোম পড়ছে ওর বাড়ির আশেপাশে।